রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা আদর্শ গ্যাস নিয়ে বিভিন্ন কথা বলেছি, বিভিন্ন আলোচনা করেছি এবং আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, একমল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি হয়। কিন্তু আদর্শ গ্যাস সমীকরণের প্রযোজ্যতায় আমরা দেখেছি আদর্শ গ্যাস কাল্পনিক, তাই কিনা বলো? ফলে প্রকৃতিলভ্য সমস্ত গ্যাস হলো বাস্তব গ্যাস এবং এই সমস্ত বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি হয় না, অর্থাৎ পিভি সমান আরটি সমীকরণ বাস্তব গ্যাসগুলো মেনে চলে না। কিন্তু কেন মেনে চলে না বলো তো? এর কারণ কি? আমরা যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের উপর ভিত্তি করে পিভি সমান আরটি সমীকরণ প্রতিষ্ঠা করেছি, সেই গ্যাসের গতিতত্ত্বের কোনো স্বীকার্যের ত্রুটি নেই তো? যদি ত্রুটি থাকে তাহলে কি করে তার সংশোধন করা যায় এবং এমন একটা কোনো সমীকরণ প্রতিষ্ঠা করা যায় না যেটা বাস্তব গ্যাসগুলো মেনে চলে? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভীষণ ইন্টারেস্টিং বিষয়গুলো বুঝতেই পারছো। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যেখানে বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা প্রথমে পিভি সমান আরটি সমীকরণ নিয়ে যদি আমরা দেখি, পিভি সমান আরটি একমল আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি লেখচিত্র অঙ্কন করা যায়, তাহলে সেই লেখচিত্রটা বিভিন্ন স্থির উষ্ণতায় পি এর বিভিন্ন মানে যদি আমরা পিভি লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা এরকম একটা লেখচিত্র পাবো। পি এর মান বাড়ুক কমুক যাই হোক, পিভি এর মান বাড়বে না, কমবে না, এবং এই পিভি এর এই মানটা হবে পিভি সমান আরটি। এটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই বিহেভিয়ারটা, এই আচরণটা লক্ষ্য করি। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়? পিভি এর মানটা, অর্থাৎ পিভি এর মানটা আরটি হয় না, হয় আরটির বেশি হবে নাহলে কম হবে। কিন্তু কেন হয় এই জিনিসটা আমরা ব্যাখ্যা করতে চাই। ঠিক আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় নানাভাবে নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন, গ্যাসের আচরণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এদের মধ্যে প্রধান হলেন যেমন অ্যান্ড্রুজ, রেনো, কেমারলিং, এমাগা ইত্যাদি বিজ্ঞানী নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমরা এমাগা রেখা দেখব। এমাগা বাস্তব গ্যাস সংক্রান্ত এমাগা রেখা কি? স্থিরটিতে বিভিন্ন পিতে স্থির উষ্ণতা বিভিন্ন পিতে তিনি কি করেন মনে রাখবে, বিভিন্ন কি পিভি ভার্সাস পি লেখচিত্র অঙ্কন করেন। বোঝা গেছে? তাহলে আজকে মূলত আমরা বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যা করার চেষ্টা করব। এমাগার নানান পরীক্ষা নিরীক্ষা, বহু ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে তিনি পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে যে বিভিন্ন লেখচিত্রগুলো অঙ্কন করেন, সেটাকে আমরা একটু আন্দাজ করতে চাইছি যে এমাগা রেখাগুলো কীরকম ছিল। তো এমাগা বিভিন্ন বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে লেখচিত্রগুলো অঙ্কন করেন, সেটা একদিকে পি আর একদিকে পিভি, তাতে এরকম লেখচিত্র তিনি পান। এমাগা রেখাগুলো এরকম হয়। এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এরকম রেখা পাওয়া যায়, নাইট্রোজেনের ক্ষেত্রে এরকম রেখা পাওয়া যায়, হাইড্রোজেনের ক্ষেত্রে এরকম রেখা, হিলিয়ামের ক্ষেত্রে এই ধরনের রেখাগুলো পাওয়া যায়। দেখো, এই হলো বাস্তব গ্যাসের আচরণ। আর আদর্শ গ্যাসের আচরণ কি? আদর্শ গ্যাসের আচরণ হলো এটাকে ডট ডট দিয়ে এবার দেখাচ্ছি, যে ডট ডট দিয়ে দেখাচ্ছি। এই হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা এই ধরনের লেখচিত্র পাই। ঠিক আছে, তো এই লেখচিত্রর বৈশিষ্ট্য কি বলতো? কি দেখতে পাচ্ছি বাস্তব গ্যাসের ক্ষেত্রে? যেমন নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির ক্ষেত্রে বলতো কি লেখচিত্রে কি দেখতে পাচ্ছ? ইত্যাদির ক্ষেত্রে পি এর মান যখন বাড়ছে, তখন পিভি এর মান কমে যাচ্ছে। পি বৃদ্ধির সঙ্গে পিভি প্রথমে হ্রাস পায়, তাই কিনা বলো? পিভি হ্রাস পেল, তারপর একটা সর্বনিম্ন মানে পৌঁছায়। তারপর কি হয় বলো তো? সর্বনিম্ন মানে পৌঁছানোর পর পি বৃদ্ধির সাথে এবার কি হয়? পরে পি বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়, তাই কিনা বলো? এবং শেষে কি হচ্ছে বলো তো? শেষে
শেষে দেখতে পাচ্ছ, শেষে পি এর মান যখন খুব বেশি তখন আর টি যে রেখাটা আছে সেই রেখাটার উপরে উঠে গেছে, তাই কিনা বলো? এটাই বিহেভিয়ার, এটাই হলো বাস্তব গ্যাসের আচরণ। তাহলে কি হচ্ছে, শেষে পি বৃদ্ধির সঙ্গে আর টি অপেক্ষা বেশি হয়, এই হলো বাস্তব গ্যাসের আচরণ। এটাকে আমরা পিভি সমান আরটি সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারছি না, কারণ পিভি সমান আরটি সমীকরণ অনুযায়ী পি এর মান বাড়ুক কমুক যাই হোক, পিভি এর মান বাড়বে না কমবে না। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি পিভি এর মান এরকম চেঞ্জ হচ্ছে এই সমস্ত গ্যাসের ক্ষেত্রে। আমরা দ্বিতীয় পয়েন্ট যদি দেখি, হাইড্রোজেন আর হিলিয়াম এদের ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেন আর হিলিয়াম ক্ষেত্রে দেখো, হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে কোনো অবতল অংশ নেই, সরাসরি পি মান বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান বাড়ছে। ফলে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, পি বৃদ্ধির সঙ্গে পিভি এর মান বৃদ্ধি পায়। এই হলো হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে আচরণ। আর এই আচরণটাই আমরা ব্যাখ্যা করতে পারি না পিভি সমান আরটি সমীকরণ দিয়ে। বোঝা গেছে? তাহলে বাস্তব গ্যাস, প্রকৃতিলভ্য সমস্ত গ্যাস বাস্তব গ্যাস। আবার আমরা আদর্শ গ্যাস একটা কাল্পনিক, আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আদর্শ গ্যাসের জন্য যে সমীকরণ পিভি সমান আরটি, সেই সমীকরণ অনুযায়ী পি এর মান বাড়ুক কমুক যাই হোক, পিভি এর মান কিন্তু ধ্রুবক হবে এবং সেই মানটা আরটি সমান হবে। কিন্তু বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে এই ধরনের আমরা আচরণ ব্যাখ্যা করতে পারি না। বাস্তব গ্যাসের আচরণ হলো, বেশিরভাগ গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের ক্ষেত্রে পি এর মান বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান হ্রাস পেয়ে সর্বনিম্ন মানে পৌঁছায়, তারপর পি বৃদ্ধির সাথে সাথে আবার বাড়তে থাকে। আর হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে যদি দেখি তাহলে পি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। এই আচরণটাই আজকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। বয়েল উষ্ণতা, বয়েল উষ্ণতা বলে একটা উষ্ণতা আছে, এটা সম্পর্কে আমরা একটু দেখব। তো আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে সেই লেখচিত্র থেকে আমরা বয়েল উষ্ণতাটার একটা ধারণা তৈরি করার চেষ্টা করব একটা লেখচিত্র অঙ্কন করে। আমরা নাইট্রোজেন গ্যাসের বয়েল উষ্ণতার ধারণাটা ক্লিয়ার করার জন্য আমরা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে, এটা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে এদিকে পি আর এদিকে পিভি, ঠিক আছে? এই পি আর বিভিন্ন পিতে আমরা পিভি এর লেখচিত্র যদি অঙ্কন করি তাহলে সেই লেখচিত্রটার আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হবে বলো তো? আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে আমরা লেখচিত্রটা পেয়েছি সেটাকে ডট ডট দিয়ে দেখাচ্ছি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা হলো পিভি সমান আরটি রেখা, এটা আমরা দেখেছি। আমরা যদি বিভিন্ন উষ্ণতায়, মনে রাখবে বিভিন্ন উষ্ণতায় নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে যদি পি বনাম পিভি লেখচিত্র অঙ্কন করি, 200 ডিগ্রিতে যদি লেখচিত্রটা অঙ্কন করি তাহলে এরকম একটা রেখা পাবো 200 ডিগ্রিতে, এই 200 ডিগ্রি সি। আমরা যদি -75 ডিগ্রি সিতে এরকম একটা লেখচিত্র পাবো। বোঝা গেছে? নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে, কিন্তু এটা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে। আর আমরা কি এই জায়গাটা থেকে বয়েল উষ্ণতার একটা ধারণা তৈরি করতে চাইছি। আমরা যদি -50 ডিগ্রি সিতে অঙ্কন করি তাহলে আমরা এরকম একটা লেখচিত্র পাবো, -50 ডিগ্রি সি। তো এই তিনটা যে আমি লেখচিত্র অঙ্কন করলাম, এখান থেকে পর্যবেক্ষণে কি নজরে আসছে বলো তো? দেখো, এখানে উষ্ণ পি এর মান যখন হ্রাস পাচ্ছে তখন এই যে 200 ডিগ্রি রেখাটা সামগ্র নিচে নেমে কমে যাচ্ছে, এর ক্ষেত্রে নিচে নেমে আবার উপরে উঠে যাচ্ছে। আর 50 ডিগ্রি সিতে যদি আমরা একটা পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু এই জায়গা দেখো পি এর মান যখন কম, দেখতে পাচ্ছ পি এর মান যখন কম তখন পিভি এর মানটাই কিন্তু এই পি অক্ষের সমান্তরাল হচ্ছে, অথবা আমরা বলতে পারি ধ্রুবক হচ্ছে, বাড়ছেও না কমছে না। নজরে আসছে? বুঝতে পারছো বলো? তাহলে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে -50 ডিগ্রি সিতে আমরা যদি পি আর পিভি লেখচিত্র অঙ্কন করি তাহলে পি এর মান যখন কম, নিম্নচাপ অঞ্চলে পিভি এর মানটা দেখতে পাচ্ছ আর টি এর সমান হচ্ছে,
অর্থাৎ পি অক্ষের সমান্তরাল হচ্ছে, অর্থাৎ ধ্রুবক হচ্ছে। সে যে এই উষ্ণতা, যে উষ্ণতা এই ঘটনাটা ঘটে, সেই উষ্ণতাটাকে বলা হয় বয়েল উষ্ণতা। তাহলে বয়েল উষ্ণতার সংজ্ঞাটা আমরা কি বলবো? বাস্তব গ্যাসের যে বিশেষ উষ্ণতায় পিভি এর মান নিম্নচাপ অঞ্চলে ধ্রুবক হয়, অর্থাৎ পি অক্ষের সমান্তরাল হয়, সেই উষ্ণতাকে তার বয়েল উষ্ণতা বলে। যেমন N2 এর বয়েল উষ্ণতা কত? -50 ডিগ্রি সি। যেমন হাইড্রোজেনের বয়েল উষ্ণতা কত? হাইড্রোজেনের বয়েল উষ্ণতা এটা 50 ডিগ্রি সি। হাইড্রোজেনের বয়েল উষ্ণতা -156 ডিগ্রি সি। এই হলো বয়েল উষ্ণতার একটা সাধারণ ধারণা। বোঝা গেছে? তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, প্রত্যেকটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটা বিশেষ উষ্ণতা আছে, যে উষ্ণতায় কম চাপ অঞ্চলে, অর্থাৎ চাপের মান যখন কম হয়, তাদের ক্ষেত্রে পিভি এর মানটা ধ্রুবক হয়, পি অক্ষের সমান্তরাল হয়। যে উষ্ণতায় এই ঘটনাটা ঘটে, সেই উষ্ণতাটাকে বলা হয় ওই গ্যাসের বয়েল উষ্ণতা। তোমরা বলতে পারবে তাহলে হাইড্রোজেনের বয়েল উষ্ণতার মান কত? বাস্তব গ্যাসের সংনমতা গুণক, এই টার্মটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সংনমতা গুণক দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় গ্যাসের সংকোচনশীলতা বোঝায়। সংকোচনশীলতা বোঝায়। বোঝা গেছে? সংকোচনশীলতা বলতে গ্যাসটা কম সংকোচনশীল না বেশি সংকোচনশীল। আমরা আদর্শ বাস্তব গ্যাসের যে লেখচিত্রগুলো দেখলাম, নিশ্চয়ই লেখচিত্রগুলো মনে আছে। বাস্তব গ্যাসের যে লেখচিত্র দেখলাম, তাতে কি দেখলাম বলো তো? এটা পিভি সমান RT লেখো। আমরা যদি দেখি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের রেখাটাই যদি দেখি, তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, চাপের মান যখন খুব কম, তখন পিভি এর মানটা RT থেকে কম হচ্ছে, অর্থাৎ পিভি এর মানটা কম বেরোচ্ছে। কথাটা মানে হলো গ্যাসটা অধিক সংকোচনশীল হচ্ছে। আবার চাপের মান যখন বেশি, তখন পিভি এর মানটা RT থেকে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ পিভি এর মানটা বেশি বেরোচ্ছে। কথাটা মানে গ্যাস কম সংকোচনশীল। ফলে গ্যাস চাপের পরিবর্তনের সাথে পিভি এর মানটার পরিবর্তন থেকে আমরা আন্দাজ করতে পারি গ্যাসটা অধিক সংকোচনশীল না কম সংকোচনশীল। ঠিক আছে? সেই ধারণাটাই আমরা তৈরি করার চেষ্টা করব বাস্তব গ্যাসের সংনমতা ধ্রুবক দিয়ে। আমরা ধরে নিলাম, ধরি N মল আদর্শ গ্যাস, আদর্শ ও বাস্তব গ্যাসের আয়তন যথাক্রমে VI ও V। ঠিক আছে? অতএব আদর্শ গ্যাস সমীকরণ কি হবে? আদর্শ গ্যাস সমীকরণ PVI সমান nRT। আর বাস্তব গ্যাস সমীকরণ কি হবে বলো তো? বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে? বাস্তব গ্যাস তো পিভি সমান RT সমীকরণ মেনে চলবে না? মেনে চলবে। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু পিভি সমান RT সমীকরণ মেনে চলবে না। ফলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে? নট ইকুয়াল RT হবে, কারণ বাস্তব গ্যাস তো পিভি সমান RT সমীকরণ মানবে না। তাহলে এক্ষেত্রে আমরা যদি কি ধরে নিলাম, পিভি সমান ZnRT। এই জেড হলো একটা ধ্রুবক, জেড একটি ধ্রুবক, আর এই জেডকে বলা হয় কি?
গ্যাসের সংনমতা গুণক বলা হয়, একে গ্যাসের সংনমতা ধ্রুবক বলা হয়, সংনমতা গুণক। মনে থাকবে, এই জেডকে বলা হয় সংনমতা গুণক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এই জায়গাটা থেকে জেড ইকুয়াল কি লিখতে পারবো? পি ভি বাই এনআরটি। কিন্তু এনআরটির মান আবার এই সমীকরণে আছে, আছে তো। এখান থেকে এনআরটির মান সমান এটা, সেই মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? পি ভিআই, অর্থাৎ জেড সমান আমরা পাবো পি ভি বাই পি ভিআই, অর্থাৎ ভি বাই ভিআই। এই হলো জেডের মান আমরা পেলাম। অর্থাৎ জেড সমান হবে বাস্তব গ্যাসের এন মল বাস্তব গ্যাসের আয়তন বা এন মল আদর্শ গ্যাসের আয়তন। তাই হবে তো, বোঝা গেছে? সুতরাং গ্যাসের সংনমতা গুণক বলে একটা টার্ম আছে, যার সাহায্যে আমরা গ্যাসটা বেশি সংকোচনশীল না কম সংকোচনশীল, অর্থাৎ আদর্শ আচরণ থেকে তার বিচ্যুতি কতটা ঘটেছে সেই বিচ্যুতির আন্দাজটা আমরা করতে পারি সংনমতা গুণক থেকে। এবং এই সংনমতা গুণকের আমরা রাশিটা প্রতিষ্ঠা করার জন্য আমরা এন মল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন ধরে নেওয়ার পর সেখান থেকে জেড সমান পেলাম এন মল বাস্তব গ্যাসের আয়তন বা আদর্শ গ্যাসের আয়তন। এখান থেকে দেখো দেখি আমরা এবার কি বলতে পারি, কি বলতে পারি বলো তো? এই জায়গাটা থেকে তাহলে আমরা কি পেলাম? সংনমতা গুণক ভি বাই ভিআই। প্রথম যখন ভি সমান ভিআই হবে তখন কি হবে বলো তো? জেড সমান 1 হবে। ফলে গ্যাসটা বাস্তব গ্যাসটা কি হবে? বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে, তাই করবে কি না? কারণ বাস্তব গ্যাসের আয়তন যা হবে আদর্শ গ্যাসের আয়তনও তাই হবে। তাহলে ভি সমান ভিআই হলে জেড সমান 1 হবে, ফলে গ্যাসটা আদর্শ আচরণ করবে। কিন্তু যদি ভি গ্রেটার দেন ভিআই হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? জেডের মান একের থেকে বেশি হবে, অর্থাৎ তার আয়তনটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, তো আয়তন যদি বেশি হয় তখন কী হবে বলো? বাস্তব গ্যাস কম সংকোচনশীল হবে, কম সংকোচনশীল হবে। আর কি হবে বলো তো? আদর্শ আচরণ থেকে বিচ্যুত হবে, তাই তো? আদর্শ আচরণ থেকে বিচ্যুত হবে না, হবে না বলো? বিচ্যুত হবে। কীরকম বিচ্যুত হবে? যতটা আয়তন হওয়া উচিত তার চেয়ে বেশি আয়তন, কম সংকোচনশীল হবে। এই ধরনের বিচ্যুতিকে বলা হয়, এই বিচ্যুতিকে কি বলা হয়? এই বিচ্যুতিকে ধনাত্মক বিচ্যুতি বলা হয়। মনে থাকবে, এই বিচ্যুতিকে ধনাত্মক বিচ্যুতি, পজিটিভ বিচ্যুতি বলা হয়। বোঝা গেছে? অন্যভাবে 3 নাম্বার, ভি এর মান যখন ভিআই থেকে কম হবে তখন কি হবে বলো তো? তখন কিন্তু জেডের মান একের থেকে কম হবে, অর্থাৎ আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসের আয়তন কী হলো? কমে গেল। কথাটার মানে কি? গ্যাসটা অধিক সংকোচনশীল। ফলে কি হবে? বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে, তাই তো? ঠিক আছে, আদর্শ আচরণ থেকে বিচ্যুত হবে এবং কি হবে? কম সংকোচনশীল হবে। এবং এই বিচ্যুতিকে ঋণাত্মক বিচ্যুতি বলা হয়, ঋণাত্মক। এই হলো বাস্তব গ্যাসের আমরা সংনমতা গুণক দিয়ে আন্দাজ করতে পারি গ্যাসটা কোন শর্তে তার বিচ্যুতি কীরকম হবে। বোঝা গেছে? তাহলে সংনমতা ধ্রুবক জেড ইকুয়াল ভি বাই ভিআই। এবং এই জায়গাটা থেকে আমরা 3টা দেখলাম, যখন দুটোর মান সমান হবে তখন জেডের মান 1 হবে, সেক্ষেত্রে গ্যাসটা বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে। যদি বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের তুলনায় বেশি হয়, কথাটার মানে হলো গ্যাসটা কম সংকোচনশীল। কখন হবে? যখন জেডের মান, তখন সেক্ষেত্রে সংনমতা ধ্রুবক একের থেকে বেশি হবে এবং গ্যাসটা কিন্তু পিভি সমান আরটি হবে না, কম সংকোচনশীল হবে, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হবে। এবং এই ধরনের বিচ্যুতিকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। অন্যদিকে আদর্শ গ্যাসের আচরণের আয়তনের তুলনায় বাস্তব গ্যাসের আয়তন যদি কম হয়
তখন কখন কম হবে বলো তো? যখন অধিক সংকোচনশীল হবে, সেক্ষেত্রে জেডের মান একের থেকে কম হবে, এবং এই ধরনের বিচ্যুতিকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংগমতা গুণকের মান কত হয়? বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ আমরা দেখলাম বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের তুলনায় ভিন্ন আচরণ করে, হয় অধিক সংনম্য নাহলে কম সংনম্য হয়। কিন্তু এই ভিন্ন আচরণের কারণ কি বলো তো? কেন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না? বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় এই ঘটনাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালসের মতে যে সমস্ত গ্যাসী তত্ত্বের যে আমরা যে দেখেছি গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্য, যে সমস্ত স্বীকার্যের উপর ভিত্তি করে পিভি সমান আরটি সমীকরণটা প্রতিষ্ঠিত, সেই স্বীকার্যগুলোর মধ্যে তার মতে দুটো স্বীকার্য ত্রুটিপূর্ণ। আর সেই দুটো স্বীকার্যের প্রথম সেটা হলো গ্যাসের আয়তনের, মনে রাখবে একটা স্বীকার্য যেটা হলো পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য। এটা গ্যাসের গতিতত্ত্বে ধরা হয়, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য। কিন্তু এটি সর্বদা সত্য হয় না, এটি সর্বদা সত্য হয় না। বুঝা গেছে? সবসময় কিন্তু এই জিনিসটাকে আমরা পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য ধরা হয় না। কারণ গ্যাস কী করবে? গ্যাস একটি নির্দিষ্ট আয়তন অধিকার করে। ঠিক আছে? আর আমরা যে গ্যাসের গতিতত্ত্বে এই স্বীকার্যটা ধরে নিয়েছি পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য, এই স্বীকার্যটা কিন্তু ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ? কারণ গ্যাস একটা নির্দিষ্ট আয়তন অধিকার করে, নির্দিষ্ট আয়তন সে অধিকার করবে। আর এই জন্য কি হয়? গ্যাসের অণু মুক্ত সঞ্চরণশীল আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছুটা কম হয়। বোঝা গেল কথাটা? আমরা ধরেছিলাম যে গোটা পাত্রটা আমরা যদি দেখি যে এই পাত্রের মধ্যে যদি গ্যাসের কণাগুলো থাকে, তো আমরা ধরে নিয়েছি গোটা আয়তনটাই গ্যাসের মুক্ত সঞ্চারণশীল। কিন্তু আবার বলছি, আমরা ধরে নিয়েছি গোটা আয়তনটাতেই গ্যাসের কণা ছোটাছুটি করতে পারে। মুক্ত সঞ্চরণশীল কার্যকরী আয়তন, মনে রাখবে, মুক্ত সঞ্চরণশীল কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিন্তু কিছুটা কম হবে। কারণ গ্যাসের কণাগুলো আমরা যদি ধরে নিই যে তারা এই জায়গাটা দখল করেছে, ঠিক আছে, এই জায়গাটা, ফলে গোটা আয়তন, পাত্রের আয়তন গোটাটাই কিন্তু গ্যাসের কণাগুলো মুক্ত সঞ্চরণের জন্য পাবে না। সেক্ষেত্রে কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিন্তু কিছুটা কম হবে। ঠিক আছে? এটা একটা ভুল আমাদের গ্যাসের গতিতত্ত্বের একটা ত্রুটিপূর্ণ স্বীকার্য। 2 নম্বর স্বীকার্য সেটা হলো গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ ক্রিয়া করে না। এটিও সর্বদা সত্য হয় না। বোঝা গেছে? এটিও কিন্তু সর্বদা সত্য নয়। কেন নয় বলো তো?
গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ, গ্যাসের গতিতত্ত্বে আমরা এই স্বীকার্যটা নিশ্চয় মনে পড়ছে, তাই কি না? গ্যাসের গতিতত্ত্বে এই স্বীকার্যটা আমরা দেখেছি যে গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ ক্রিয়াশীল নয়, কিন্তু এটা সত্য নয়, কারণ গ্যাসের কণাগুলোর মধ্যে যদি আকর্ষণ বিকর্ষণ না থাকতো তাহলে গ্যাসকে তরলে পরিণত করা যেত না। যেহেতু গ্যাসকে আকর্ষণ বিকর্ষণ না থাকলে কী হতো, গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ না থাকলে গ্যাসকে তরলে পরিণত করা যেত না। বোঝা গেছে? তাহলে এটা হলো 2 নম্বর ত্রুটিপূর্ণ স্বীকার্য। সুতরাং বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি বলতো? যে সমস্ত গ্যাসের গতিতত্ত্বের উপর ভিত্তি করে আমরা পিভি সমান আরটি অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করেছি, সেই গ্যাসের গতিতত্ত্বের 2টি স্বীকার্য ত্রুটিপূর্ণ। যার প্রথমটা হলো পাত্রের আয়তন গ্যাসের আয়তনের তুলনায় অতীব বেশি, অর্থাৎ গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু এটা সর্বদা সত্য হয় না। গ্যাসের অণু কিছুটাও জায়গা কিন্তু অধিকার করেই, ফলে গ্যাসের অণুগুলোর যে কার্যকরী আয়তন, মুক্ত সঞ্চরণের জন্য যে কার্যকরী আয়তন, এই আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় কিছুটা কম হয়। ভীষণ ইম্পর্টেন্ট বক্তব্য। মুক্ত সঞ্চরণশীলের জন্য যে আয়তন, সেই আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় কিছুটা কম হবে, এবং এদের মধ্যে অবশ্যই আকর্ষণ বিকর্ষণ থাকবে, না হলে গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারতাম না। ঠিক আছে? তো এই দুটো, তাহলে গ্যাস, বাস্তব গ্যাসের জন্য যদি কোনো সমীকরণ প্রতিষ্ঠা করতে হয়, কোনো আচরণ ব্যাখ্যা করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই দুটো স্বীকার্য আমাদের সংশোধন করতে হবে, এবং এই দুটো স্বীকার্যকে সংশোধন করে আমরা বাস্তব গ্যাসের জন্য একটা সমীকরণ প্রতিষ্ঠা করব, যাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আর এই ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা এবার প্রতিষ্ঠা করব। ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস সমীকরণকে আবার বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণও বলা হয়। এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করতে গেলে আমরা দেখতে পেলাম যে একটা আয়তন সংক্রান্ত, আর একটা হলো তাদের আকর্ষণ বিকর্ষণ সংক্রান্ত। এই দুটো স্বীকার্যকে কারেকশন করতে হবে, এই দুটো স্বীকার্যকে আমরা সংশোধন করতে হবে। একটাকে আয়তন সংশোধন বলা হয়, আর একটাকে চাপ সংশোধন বলা হয়। প্রথমে আমরা আয়তন সংশোধন করব। আয়তন সংশোধন আমরা ধরে নিলাম, ধরি টি উষ্ণতায় ভি আয়তনের পাত্রে এন মল গ্যাস আছে। ঠিক আছে? বোঝা গেছে নিশ্চয়ই? আমরা ধরে নিলাম 1 মল, 1 মল গ্যাসের দেহ আয়তন সমান বি। অতএব এন মল গ্যাসের দেহ আয়তন কত হবে বলো তো? এন বি। এই আয়তনটা মনে রাখবে, গ্যাসের বডির যে আয়তন, আমরা গ্যাসগুলো মিলে যে আয়তনটা দখল করেছে, গোটা আয়তন, এই আয়তনটাকে আমরা ধরে নিলাম এন বি। বোঝা গেছে কথাটা? আর গোটা আয়তনটা হলো ভি, তাহলে মুক্ত প্রসারণের জন্য যে আয়তন, সেটা হবে এন মাইন ভি। সুতরাং গ্যাসের মুক্ত সঞ্চরণশীলের জন্য কার্যকরী আয়তন হ্রাস কত বলতো? আয়তন হ্রাস হবে সমান এন বি। অতএব সংশোধিত আয়তন কত হবে? সংশোধিত আয়তন
কত হবে বলো তো? এই আয়তনটা গ্যাসের অণু চলাচল করার জন্য পাবে না, সঞ্চরণের জন্য এই আয়তনটা কিন্তু পাবে না। তাহলে গ্যাসের আয়তন আমরা ধরে নিয়েছি ভি, আর এই আয়তনটা অলভ্য হয়ে গেল। তাহলে সংশোধিত আয়তন ভিটা এখন কত দাঁড়াবে? ভি মাইনাস এন বি, এই হলো সংশোধিত আয়তন। বোঝা গেছে? আবার বলছি, তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের দুটো রাশি কারেকশন করতে হবে। একটা হলো আয়তন কারেকশন, আর আয়তন কারেকশন করার জন্য আমরা ধরে নিলাম টি উষ্ণতা ভি আয়তনের পাত্রে এন মল একটা বাস্তব গ্যাস আছে। ঠিক আছে, আমরা 1 মল বাস্তব গ্যাসের দেহ আয়তন ধরে নিলাম বি। তাহলে এন মলের জন্য বডি আয়তন কত হবে? এন বি। এই এন বি আয়তনটা কিন্তু অলভ্য আয়তন, এটা এই কার্যকরী আয়তনে হ্রাস হবে এন বি। নিশ্চয়ই বোঝা গেছে? এই আয়তনটা গ্যাসের কণাগুলো ছোটাছুটি করার জন্য পাবে না, মুক্ত সঞ্চরণের জন্য পাবে না, ফলে কার্যকরী আয়তনের হ্রাস হবে এন বি। তাহলে সংশোধিত আয়তন কত দাঁড়াবে? ভি মাইনাস এন বি। এটা হলো আয়তন সংশোধন। বোঝা গেছে? আমরা এবার চাপ সংশোধন করব। তাহলে আয়তন সংশোধনটা আমাদের থাকলো, আমরা এবার চাপ সংশোধন করব। দেখো চাপ সংশোধনের কনসেপশনটা কীরকম? চাপ সংশোধন, এখানে ছবিটার দিকে যদি আমরা দেখি, তাহলে গ্যাসের কণাগুলো চারিদিকে ছোটাছুটি করে, গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে। মাঝ বরাবর যদি গ্যাসের কণার কথা একটা বিবেচনা করি, তাহলে চারিদিকে অণুগুলো সমানভাবে আকৃষ্ট হয়। কিন্তু একদম দেওয়ালের কাছে যদি একটা অণুর কথা আমরা ভাবি, তাহলে এর উল্টো দিকে কিন্তু কোনো আকর্ষণ কাজ করে না, কেবলমাত্র ভিতরের দিকের কণাগুলো আকর্ষণ করে, তাই কি না বলো? একটা কন্টেনারের মাঝে থাকা কোনো অণু চারিদিকে অণুগুলো দ্বারা সমানভাবে আকর্ষণ অনুভব করবে, কিন্তু একদম দেওয়ালের কাছে থাকা একটা অণু তার উল্টো দিকে, দেওয়ালের দিকে তো আর কোনো অণু থাকে না যে আকর্ষণ করবে, সমস্ত অণু তার ভিতরের দিক থেকে অণুগুলো, আভ্যন্তরীণ অণুগুলো আকর্ষণ করে। ফলে এই অণুটা দেওয়ালে গিয়ে যত জোরে ধাক্কা দেওয়ার কথা তত জোরে সে ধাক্কা দিতে পারে না, অর্থাৎ প্রকৃত চাপটা সে প্রকাশ করতে পারে না। ফলে গ্যাসের কণাগুলো দেওয়ালে ধাক্কা দেওয়ার ফলে যে চাপ তৈরি করে, যে চাপের সৃষ্টি হয়, সেই চাপটা কিন্তু তাদের প্রকৃত চাপ নয়। কেন? আকর্ষণজনিত কারণের জন্য তাদের চাপের মানটা কিছুটা কমে যায়। এই কনসেপশনটা থেকেই কিন্তু আমাদের কি করতে হবে? চাপের, প্রকৃত চাপের রাশিমালা তৈরি করতে হবে। অর্থাৎ যে চাপটা আমরা গ্যাসের পাই সেটা তার প্রকৃত চাপ নয়, ফলে প্রকৃত চাপটা কত হবে সেটা আমাদের কারেকশন করা দরকার। বোঝা গেছে? তার জন্য আমরা ধরে নিলাম যে এইরকম আকর্ষণজনিত কারণের জন্য আকর্ষণজনিত কারণে আমরা ধরে নিব এই জিনিসটা, ধরি আকর্ষণজনিত কারণে চাপ হ্রাস কতটা, ধরে নিলাম পিএ। বোঝা গেছে তো? চাপটা হ্রাস পায়, এটা বোঝাতে পেরেছি যে একটা গ্যাসের মধ্যে, যে গ্যাসের কন্টেনারে পাত্রে মাঝামাঝি থাকা কোনো অণু চারিদিক থেকে অন্যান্য অণু দ্বারা সমানভাবে আকর্ষণ অনুভব করে, কিন্তু দেওয়ালের কাছে থাকা একটা অণু তার কেবলমাত্র আভ্যন্তরীণ অণুগুলো দ্বারা আকর্ষণ অনুভব করে, দেওয়ালের দিকে তো আর কোনো অণু থাকে না, ফলে একদিক থেকে আকর্ষণ অনুভব করে। ফলে সেই অণুটা দেওয়ালে গিয়ে আঘাত করার ফলে যে চাপ সৃষ্টি করে, যত জোরে আঘাত করার কথা তত জোরে কিন্তু অণুটা আঘাত করতে পারে না। এর ফলে যে চাপটা আমরা পাই সেই চাপটাই কিন্তু প্রকৃত চাপ নয়, কিন্তু গ্যাসের গতিতে সেই চাপটাকে গ্যাসের চাপ ধরা হয়েছে। ফলে এই কনসেপশনটার কারেকশন দরকার। আমরা ধরে নিলাম কতটা চাপ কমে গেল, সেটা হলো পিএ পরিমাণ। আমরা প্রমাণ করতে পারি কি হয়, পিএ আবার তার কোনো গ্যাসের ঘনত্বের বর্গের সমানুপাতিক হয়, ঘনত্ব। আবার আমরা জানি ঘনত্ব কি হয়, মোল সংখ্যা বা আয়তনের সমানুপাতিক হয়। ফলে এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? পিএ সমান সমানুপাতিক চিহ্নটাকে তুলে আমরা একটা ধ্রুবক পেলাম, এ হলো একটা ধ্রুবক, ইন্টু ডি এর মান বসিয়ে দিলাম এন বাই ভি স্কয়ার, অর্থাৎ চাপের যে হ্রাস, যেটুকু হ্রাস হলো সেটা সমান হলো এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। সুতরাং সংশোধিত চাপ কি হবে তাহলে? সংশোধিত চাপ কি হবে বলো তো? পি থেকে কি হবে? পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, এই হবে সংশোধিত চাপ। এই চাপটার মান হ্রাস পেয়েছে আকর্ষণজনিত কারণের জন্য। আর এ হলো ধ্রুবক, মনে রাখবে এ রাশিটা হলো একটু ধ্রুবক।
বোঝা গেছে? তাহলে সংশোধিত আয়তন পেলাম, সংশোধিত চাপ পেলাম, পিভি এনআরটি সমীকরণ, পিভি এনআরটি সমীকরণের এবার বলো তো সংশোধিত রূপটা তাহলে কি হবে? বলো সংশোধিত রূপ কি হবে? কারেকশন করলাম আমরা, আয়তন কারেকশন করলাম, চাপ কারেকশন করলাম, তাহলে চাপের জায়গায় যেখানে পিভি আছে সেখানে কি হবে? এবার পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, যেখানে ভি আছে সেখানে কি হবে বলো তো? ভি মাইনাস এন বি সমান এনআরটি। এই একটা সমীকরণ পেলাম বাস্তব গ্যাসের জন্য, একে বলা হয় বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ, বোঝা গেছে? বেশ বড় হলেও ভীষণ ইম্পর্টেন্ট, এবং এর সাহায্যে আমরা বাস্তব গ্যাসের আচরণ কিন্তু খুব সহজে ব্যাখ্যা করতে পারি। এবং এই সমীকরণটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস, যেটা চাপ সংশোধন করে এবং আয়তন সংশোধন করে আমরা পিভি সমান এনআরটি সমীকরণটার সংশোধিত রূপ পাই এটা, এবং এই সমীকরণটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। বোঝা গেছে? তোমরা এই ভ্যান ডার ওয়ালস সমীকরণটা 1 মল গ্যাসের জন্য কীভাবে লিখতে পারবে? 1 মল গ্যাসের জন্য, এটা হলো n মল গ্যাসের জন্য, তাহলে 1 মল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি হবে? আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির ব্যাখ্যা। আমরা কিভাবে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলোর বিচ্যুতি ঘটে কেন সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তার জন্য আমরা যে বাস্তব গ্যাসের যে রেখাগুলো, সেই রেখাগুলো আরেকবার আমরা দেখে নিব। দেখো, এই ডট ডট রেখাটা পিভি সমান আরটি নির্দেশ করে, এদিকে পিভি, এবং আমরা যদি দেখি এটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা এরকম রেখা পাই, আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে এরকম রেখা দেখি, হাইড্রোজেনের ক্ষেত্রে এরকম রেখা পাওয়া যায়, হিলিয়ামের ক্ষেত্রে। এটা হলো বাস্তব গ্যাসের আচরণ। তো আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি কথাটা দিয়ে আমরা কি বোঝাতে চাই? বাস্তব গ্যাসের আচরণ আদতে কীরকম আমরা দেখতে পাচ্ছি। বাস্তব গ্যাসের আচরণ যখন পি এর মান কম, তখন পিভি এর মানটা আরটি থেকে নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ পিভি এর মানটা কম হচ্ছে। আর পি এর মান যখন বেশি, তখন পিভি এর মানটা আরটি থেকে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ পিভি এর মানটা আরটি অপেক্ষা বেশি হচ্ছে। এটাই বাস্তব গ্যাসের আচরণ। ফলে বাস্তব গ্যাসের আচরণ যদি আমরা ব্যাখ্যা করতে চাওয়া, কথাটার মানে হলো কেন পি এর মান কম হলে পিভি এর মান আরটি থেকে কম হয়, এবং পি এর মান বেশি হলে পিভি এর মান আরটি থেকে বেশি হয় কেন, এটা ব্যাখ্যা করতে পারা মানে বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যা করতে পারা। আমরা সেই জিনিসটাই ব্যাখ্যা করার চেষ্টা করব আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যা করার ভ্যান ডার ওয়ালস সমীকরণের সাহায্যে। সমীকরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে? তো দেখো দেখি, যখন পি খুব বেশি হলে কি হবে বলো তো? পি যখন খুব বেশি হবে, তখন আমি পি যদি খুব কম হয়, পি যদি খুব কম হয় তখন ভি খুব কি হবে? বেশি হবে। আমরা জানি কোন একটা গ্যাসের চাপ যখন খুব কম হয় তখন আয়তন খুব বেশি হয়, ভি খুব বেশি হবে। আর ভি খুব বেশি হলে ভি এর সাপেক্ষে কি হবে? বি নগণ্য হবে। আমরা 1 মল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ লিখে রাখি। এক মল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি হবে? ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যে সমীকরণটা নিয়ে আমরা বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যা করব, সেটা হলো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি আরটি। এই সমীকরণটার সাহায্যে আমরা বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যা করব। বোঝা গেছে?
তাহলে যখন পি এর মান খুব কম হবে তখন ভি এর মান খুব বেশি হবে, এবং ভি এর উচ্চ মানের সাপেক্ষে, মনে রাখবে, ভি এর উচ্চ মানের সাপেক্ষে বি তখন নগণ্য হবে। এই যে বি রাশিটা আছে, বি নগণ্য হবে। ঠিক আছে, বি যদি নগণ্য হয় তাহলে ভি মাইনাস বি আমরা প্রায় ভি ধরেন, শেষ। এবার আমরা এই সমীকরণে এটা মান অ্যাপ্লাই করব। তাহলে কি হবে বলো তো? আমরা যদি এই জায়গাটা দেখি, তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এদিকে ভি মাইনাস বি এর জায়গায় ভি থাকলো, সমান আর টি। অর্থাৎ কি হবে? পি ভি প্লাস এ বাই ভি সমান আর টি। অর্থাৎ পি ভি সমান আর টি মাইনাস এ বাই ভি। ঠিক আছে, অর্থাৎ পি ভি লেস দেন আর টি। দেখো পেলাম? বলো তো, পি এর মান যখন খুব কম হবে তখন পি ভি এর মান আর টি থেকে কম হবে, এই সমীকরণ অনুযায়ী। বাস্তবে তাই দেখছি, পি এর মান যখন কম তখন পি ভি এর মান আর টি থেকে কম। দেখো কম। তাহলে বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যা করা গেল কম চাপে। বলো গেছে কি না? বোঝা গেছে নিশ্চয়ই। এবার আমরা দেখব পি এর মান যদি খুব বেশি হয় তাহলে কি হবে। পি এর মান খুব বেশি হলে কি হবে বলো তো? পি এর মান যখন খুব বেশি হবে তখন কিন্তু তাদের মধ্যে গতিশক্তি খুব বেশি হবে, এবং তাদের মধ্যে কি হবে? অণুর মধ্যে আকর্ষণ খুব কম হবে, ফলে এ বাই ভি স্কোয়ার নগণ্য হবে। বুঝা গেছে কথাটা? যখন পি এর মান খুব বেশি হবে, আবার বলছি, পি এর মান যখন খুব বেশি হবে তখন এ বাই ভি স্কোয়ার এই রাশিটার মান খুব নগণ্য হবে, এবং এই রাশিটার মান যদি নগণ্য হয় তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার এটা প্রায় পি আমরা ধরে নিতে পারি। অর্থাৎ কি করতে পারি আমরা? পি এর সাপেক্ষে এ বাই ভি স্কোয়ার উপেক্ষা করা যায়, মনে থাকবে। ফলে এ বাই ভি স্কোয়ারের মানটা যদি এই সমীকরণে উপেক্ষা করা যায় তাহলে কি দাঁড়াবে? পি প্লাস এ বাই ভি স্কোয়ারের জায়গায় কী হবে? পি ভি মাইনাস বি সমান আর টি। সমীকরণটা এটা দাঁড়াবে কি না বলো তো? বোঝা গেছে? সমীকরণটা এটা দাঁড়াবে, কি দাঁড়াবে? পি ভি মাইনাস বি সমান আর টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পি ভি মাইনাস পি বি সমান আর টি। যখন চাপের মান খুব বেশি হবে তখন এই সমীকরণটা দাঁড়াবে পি ভি সমান। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? পি ভি সমান আর টি প্লাস পি ভি। তাই হবে কি না? তাহলে যদি তাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে? পি ভি এর মান আর টি থেকে বেশি হচ্ছে। এই দেখো, পি ভি সমান আর টি প্লাস পি ভি, অর্থাৎ আর টির সাথে একটা রাশি যোগ করলে তবে পি ভি সমান হবে। সুতরাং পি ভি গ্রেটার দেন আর টি যখন পি এর মান বেশি হবে। তাই দেখো লেখচিত্রে দেখো বাস্তব গ্যাসের আচরণ, যখন পি এর মান বেশি তখন পি ভি এর মান আর টি থেকে বেশি। ফলে এভাবে আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণের সাহায্যে খুব সহজে বাস্তব গ্যাসের আচরণ কিন্তু ব্যাখ্যা করতে পারি। আমরা কি দেখলাম? পি এর মান যখন কম হবে তখন পি ভি এর মান আর টি থেকে কম হবে এই সমীকরণ অনুযায়ী। পি এর মান যখন বেশি হবে তখন পি ভি এর মান আর টি থেকে বেশি হবে এই সমীকরণ। ফলে ভ্যান ডার ওয়ালস সমীকরণের সাহায্যে বাস্তব গ্যাসের আচরণ কিন্তু আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি। হাইড্রোজেন ও হিলিয়াম এর আপাত ব্যতিক্রান্ত আচরণ। আমরা জানি হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে একটু ভিন্ন আচরণ আমরা লক্ষ্য করি, সেটাই আমরা ব্যাখ্যা করব। তো ব্যাখ্যা করার জন্য আমরা যদি লেখচিত্রটার দিকে একটু চোখ বুলিয়ে নিই তাহলে আমাদের নিশ্চয়ই দেখেছি, লেখচিত্রটা নিশ্চয়ই মনে আছে। এটা পি ভি সমান আর টি।
এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে আমরা এরকম পেয়েছি, এবং হিলিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ এদের ক্ষেত্রে পি এর মান বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান কিন্তু বাড়তে থাকে। এই আচরণটাই আমরা ব্যাখ্যা করব। সবার ক্ষেত্রে কমে যাওয়ার পর বেড়ে যায়, কিন্তু এদের ক্ষেত্রে প্রথম থেকে বাড়তে থাকে। এই ঘটনাটা কেন ঘটে বলো তো, এই ব্যতিক্রান্ত আচরণটা কেন লক্ষ্য করি? তো দেখো, হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে কি হয়, এদের আণবিক ভর খুব কম হয়, মনে থাকবে কথাটা। আর আণবিক ভর খুব কম হয় অণুগুলোর মধ্যে, অণুর মধ্যে আকর্ষণ খুব নিম্নমানের হয়। আকর্ষণ বল খুব নিম্নমানের, মনে থাকবে কথাটা, নিম্নমানের হয়। আর তার জন্য এদের যে a/v² এর মান নগণ্য হয়, কারণ এটা হলো আকর্ষণজনিত রাশি, এর মান নগণ্য হয়। যদি নগণ্য হয় তাহলে সমীকরণটা কী বলো তো, p + a/v², v - b = RT। এই সমীকরণে এই মানটা যদি নগণ্য হয় তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? সমীকরণটা দাঁড়াবে p, তাই দাঁড়াবে কি না, এর মানটা যদি নগণ্য হয় তাহলে এই মানটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। তাহলে p এর সাপেক্ষে এই মানটা নগণ্য হলে p v - b = RT হবে, অর্থাৎ pv = RT, ওটাকে ওইদিকে নিয়ে গেলাম, প্লাস pb হবে। তাই হবে কি না বলো, অর্থাৎ pv এর মানটা RT থেকে বড় হবে। তাহলে pv এর মান কি হবে, RT থেকে বড় হবে। তাহলে pv > RT, বাস্তবে তাই দেখছি, pv এর মান RT থেকে সবসময় বড় হচ্ছে। তাহলে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে কি হয়, আপাত ব্যতিক্রান্ত আচরণ লক্ষ্য করা যায়, কারণ এদের আণবিক ভর খুব কম, ফলে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান খুব নগণ্য হয়, খুব নিম্নমানের হয়। সেজন্য আকর্ষণজনিত যে রাশিটা, সংশোধিত রাশিটা, তার মান পি এর সাপেক্ষে খুব নগণ্য হয়। আর পি এর সাপেক্ষে খুব নগণ্য হয়, সেটাকে আমরা উপেক্ষা যদি করি তাহলে আমরা পাচ্ছি পিভি > RT, অর্থাৎ এই সমস্ত গ্যাসের ক্ষেত্রে পিভি এর মান RT এর মান পি বৃদ্ধির সাথে সাথে RT অপেক্ষা পিভি এর মান বেশি হবে। আমরা এবার দেখব যে পিভি = nRT। এই যে আমরা যে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা পেলাম, p + a/v², v - b RT, এটা হলো বাস্তব গ্যাসের আচরণ। আমরা দেখব যখন p খুব কম যদি হয়, p খুব কম হলে কি হয় বলো তো, v খুব বেশি হয়। আমরা দেখলাম খুব বেশি হয়, এবং v এর উচ্চ মানের জন্য v - b আমরা প্রায় v ধরে নিই, আর সেক্ষেত্রে a/v² রাশিও উপেক্ষা করা যায় কি না? তাহলে যদি উপেক্ষা করা যায় তাহলে এই সমীকরণটা কী দাঁড়াবে বলো তো, এই রাশিটাকেও উপেক্ষা করা যায়, এই রাশিটাকেও উপেক্ষা করা যায়, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, v = RT। অর্থাৎ আমরা বলতে পারি খুব কম চাপে কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ করে। বোঝা গেছে কথাটা? আবার যদি আমরা উষ্ণতা যদি ধরি, উচ্চ উষ্ণতা, তাহলে কি হবে বলো তো, উষ্ণতা যখন খুব বেশি হবে, উষ্ণতা খুব বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ভি উচ্চ হবে, ঠিক আছে। আর এদের মধ্যে আকর্ষণ বল, গতিশক্তি বৃদ্ধি পাওয়ায় আকর্ষণ বল কম হবে, ফলে সেক্ষেত্রে আমরা v - b প্রায় v ধরে নিতে পারি, এবং p + a² = p ধরে নিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, এই সমীকরণটা কিন্তু পিভি = RT হবে। সুতরাং আমরা বলতে পারি খুব কম চাপে এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। চাপের মান আবার বলছি কি হবে, উষ্ণতা যখন খুব বেশি হবে তখন ভি এর মান খুব বেশি হবে, ভি এর মান যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আকর্ষণজনিত বলের মানটা খুব কম হবে, ফলে এটাকে আমরা পি এর সাপেক্ষে এটাকে উপেক্ষা করতে পারি, ফলে p + a/v² প্রায় p হবে। আর ভি এর উচ্চমানের জন্য বি এর মানটাকেও আমরা উপেক্ষা করতে পারি, তো বি এর মানটা যদি উপেক্ষা করি তাহলে এটা প্রায় আমরা ভি ধরে নিতে পারি। বোঝা গেছে কথাটা? তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো, পিভি = RT। সুতরাং উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।
আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ যে আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা যে পেয়েছি এখান থেকে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ ও বি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। বল ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর তাৎপর্য, এ এর তাৎপর্য কি দ্বারা বোঝায়? এ হলো আকর্ষণ বলের পরিমাপক। মনে রাখবে এ এর তাৎপর্য আকর্ষণ বলের পরিমাপক। এ এর মান যত বেশি হবে গ্যাসকে তরলে পরিণত করা তত সহজ হবে। ঠিক আছে, এবং এ এর একক, যদি এ এর একক দেখি তাহলে কি হবে বলো তো? এটা কি আমরা জানি এ রাশিটা কোথা থেকে এসছে? এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এটা হলো সংশোধিত চাপ, তাই কিনা বলো? সংশোধিত চাপ। তাহলে এটা যদি সংশোধিত চাপ হয় তাহলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এর একক কী হবে? চাপের একক হবে, তাই তো? আমরা এ রাশিটার একক নির্ণয় করছি, তাহলে এই রাশিটার একক সমান চাপের একক। এখান থেকে এ সমান তাহলে কি হবে? চাপের একক ইন্টু আয়তনের একক, কারণ এটা সমান কি হবে? ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এর একক এখান থেকে আমরা সহজে নির্ণয় করতে পারবো। এর একক সমান কী হবে বলো তো? চাপের একক অ্যাটমসফিয়ার, আয়তন ভি হলো আয়তন মানে লিটার স্কোয়ার, এন হলো মল। ঠিক আছে, মল ইনভার্স 2। সুতরাং এর একক হবে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মল ইনভার্স 2। এভাবে আমরা খুব সহজে এর একক নির্ণয় করতে পারি, ধ্রুবকগুলোর একক নির্ণয় করতে পারি। বুঝে গেছে? আমরা বি এর ক্ষেত্রে দেখব বি এর তাৎপর্য কি, বি দ্বারা কি বোঝায়। বি রাশিটা দ্বারা গ্যাসের অণুর, আমরা জানি বিটা কি? আয়তন সংশোধন। গ্যাসের অণুর দেহ আয়তন বোঝায়। দেহ আয়তন কথাটার মানে কি? বি এর মান যদি বেশি হয়, বেশি হলে অণুর আকার কি হবে বলো তো? অণুর আকার বড় হবে। এর দ্বারা বোঝায় আমরা দেখাতে পারি বি এর মানটা 1 মল গ্যাসের ক্ষেত্রে বি এর মানটা কত হয় বলো তো? এই যে 1 মল গ্যাসের যে বডির আয়তন আছে সেই বডির আয়তনের আর কিউব, যেখানে আর হলো গ্যাসের অণুর ব্যাস, গ্যাসের অণুর ব্যাসার্ধ। বোঝা গেছে? তাহলে এটা হলো একটা অণুর আয়তন। 1 মল গ্যাস মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, তাহলে এটাকে এন দিয়ে গুণ করা হলো, তার 4 গুণ হয় বি এর মান। ঠিক আছে, এবার বি এর একক যদি দেখি তাহলে কি হবে বলো তো? বি এর একক কি হবে? আমরা কি জানি? এন বি মানে আয়তন, সংশোধিত আয়তন। তাহলে এটা যদি সংশোধিত আয়তন হলো তাহলে বি সমান কি হবে? আয়তন বাই এন। ফলে বি এর একক এখান থেকে সুসহজে বলতে পারবো আয়তন একক কি? লিটার, আর এন হলো মল, তাহলে লিটার পার মল। বোঝা গেছে? তাহলে আমরা খুব সহজে কিন্তু এ এবং বি এর তাৎপর্য এবং এ এর বি এর একক কিন্তু খুব সহজে আমরা বলতে পারি। ফলে বি এর একক হবে লিটার পার মল বা মল ইনভার্স। বোঝা গেছে? খুব সহজ আছে। এই হলো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এবং বি এর তাৎপর্য এবং একক। তোমরা বলতে পারবে যে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর একক কি? ফলে আজকের ক্লাসে আমরা কি পেলাম? বাস্তব গ্যাসের আচরণ ভ্যান ডার ওয়ালস সমীকরণের সাহায্যে কিন্তু খুব সহজে ব্যাখ্যা করা যায়, এবং গ্যাসের গতিতত্ত্বের যে সমস্ত স্বীকার্যের উপর ভিত্তি করে পিভি সমান আরটি সমীকরণ প্রতিষ্ঠিত,
সেই গোড়াতেই কিন্তু আমাদের গলত ছিল, অর্থাৎ দুটো স্বীকার্য ত্রুটিপূর্ণ ছিল। ফলে সেই দুটো স্বীকার্য সংশোধনের মাধ্যমে আমরা যে ভেন ডার ওয়ালস সমীকরণ পেলাম, এর সাহায্যে আমরা খুব সহজে কেন চাপের মান কম হলে পিভি এর মান আরটি থেকে কম হয় এবং চাপের মান বেশি হলে পিভি এর মান আরটি থেকে বেশি খুব সহজে ব্যাখ্যা করতে পারি। আমার মনে হয় বাস্তব গ্যাসের আচরণ, গ্যাসের সংনমতা ধ্রুবক, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা শেষ করছি।